এটি আগের ভিডিওর পার্ট 2, তবে এতে কিছু নতুন ও পরিবর্তিত ক্যারেক্টার রয়েছে। অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু রামু তার পরিশ্রম থামাল না। দিনের পর দিন সে তার শুকনো জমিতে কঠোর পরিশ্রম করে যেতে লাগল। তবুও জমিতে কোনো ফসলের চিহ্ন দেখা গেল না। একদিন ক্লান্ত আর হতাশ হয়ে সে বাড়ির এক কোণে চুপচাপ বসেছিল। ঠিক তখনই তার স্ত্রী নন্দিতা সেখানে এসে বলল, আমি তো আগেই বলেছিলাম, এই বন্ধা জমিতে এত কষ্ট করে কোনো লাভ হবে না। নন্দিতা, যদি আমার কাছে ভালো সার আর কিছু সাহায্য থাকত, তাহলে আমি এই শুকনো জমিতেও সবুজ ফসল ফলিয়ে দেখাতে পারতাম। কিন্তু এখন শরীরটা আর সাথ দিচ্ছে না। প্রতিদিন এত পরিশ্রম করার পর দুপুরের পর আর শক্তি থাকে না। শোনো, আমি এখনও তোমার ওপর ভরসা রাখি, কিন্তু আমাদের ঘরের অবস্থাটাও তো দেখতে হবে। চাল ডাল সব প্রায় শেষ হয়ে এসেছে। আমি আগেই বলেছিলাম, শুধু এই জমির আশায় বসে না থেকে অন্য কোনো কাজের কথাও ভাবা দরকার। তাহলে অন্তত সংসারটা ঠিকভাবে চলত। কিন্তু নন্দিতা, নতুন কিছু শুরু করতে গেলেও তো পুঁজির দরকার হয়। আমার হাতে এখন 1 টাকাও নেই। কিভাবে সব শুরু করব বলো? এভাবে মন খারাপ করো না। তুমি গ্রামের জমিদার কাছে একবার যাও। উনি অনেককে সাহায্য করেন, প্রয়োজনে টাকা ধারও দেন, আর খুব বেশি চাপও দেন না। হয়তো উনিই তোমাকে নতুনভাবে শুরু করার সুযোগ দিতে পারবেন। এই কথা শুনে রামুর মুখে অনেক দিন পর আশার একটুখানি হাসি ফুটে উঠল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি আর দেরি করব না। আজই গিয়ে কথা বলবো। জমিদার বাবু, আমি খুব বিপদে আছি। যদি একটু সাহায্য করতেন। আমাকে এমন কিছু টাকা ধার দিন, যাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারি। আমি লাভ করতে শুরু করলেই সবার আগে আপনার সব টাকা সুদ সহ ফিরিয়ে দেব। জমিদার মশাই কিছুক্ষণ চিন্তা করে তারপর রামু হাতে 10টি রৌপ্য মুদ্রা তুলে দিলেন। ধন্যবাদ বাবু, আপনি আমার অনেক বড় উপকার করলেন। কাল আমি শান্তিপুর গ্রামে যাব। শুনেছি সেখানে খুব কম দামে খেলনা পাওয়া যায়। এই টাকায় কিছু খেলনা কিনে অন্য গ্রামে গিয়ে বিক্রি করব। যদি ভাগ্য ভালো থাকে, তাহলে হয়তো আমাদের সংসারের অবস্থা বদলে যাবে। পরের দিন সকালেই রামু নবপুর গ্রামের বাজারে পৌঁছে এদিক ওদিক ঘুরে দেখতে লাগল। ঠিক তখনই তার চোখে এক অদ্ভুত দৃশ্য পড়ল। একজন লোক একটি দুর্বল ষাঁড়কে খুব রাগের সঙ্গে মারধর করছিল। প্রাণীটির চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। আরে দাদা, থামুন। এভাবে অবলা প্রাণীটাকে মারছেন কেন? তুমি কিছু না জেনেই কথা বলছো। আমি অনেক টাকা খরচ করে এই ষাঁড়টা কিনেছিলাম। ভেবেছিলাম জমিতে ভালো কাজ করবে, কিন্তু কাজের সময় হলেই এটা একদম নড়াচড়া করে না, শুধু দাঁড়িয়ে থাকে। এত টাকা নষ্ট হয়ে গেল, তাই রাগে মাথা ঠিক নেই। আচ্ছা আচ্ছা, এত রাগ করো না। যদি এতই সমস্যা হয়, তাহলে প্রাণীটাকে আমার হাতে তুলে দাও। কি বললে? একে কি এমনি এমনি দিয়ে দেব নাকি? আমি কিন্তু টাকায় কিনেছি। যদি সত্যিই নিতে চাস, তাহলে আমাকে 10টা স্বর্ণমুদ্রা দে, তারপর নিয়ে যা। এই কথা শুনে রামু গভীর চিন্তায় পড়ে গেল। সে চুপচাপ প্রাণীটার দিকে তাকিয়ে রইল। ক্লান্ত চোখ দুটোতে যেন একটুখানি আশার আলো জ্বলছিল। কিছুক্ষণ ভেবে রামু নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হল। আমার কাছে এই 10টা মুদ্রাই ছিল। আসলে আমি এগুলো দিয়ে বাজার থেকে খেলনা কিনতে এসেছিলাম। ভাই, কিছু মনে করো না, কিন্তু তোমার মতো বোকা মানুষ আমি জীবনে দেখিনি। এই অকর্মা প্রাণীটাকে কিনে তুমি নিজেরই ক্ষতি করলে। তবে আমার ঝামেলা মিটে গেল। এবার এটাকে নিয়ে যাও আর নিজের ঘরেই সামলাও। রামু প্রাণীটিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরল এবং পুরো ঘটনাটা নন্দিতাকে খুলে বলল। তারপর হতাশ গলায় আকাশের দিকে তাকিয়ে বলতে লাগল, সত্যি বলছি, তোমার চেয়ে বড় বোকা মানুষ আমি আর দেখিনি। এত কষ্ট করে জোগাড় করা সব টাকা তুমি একটা অকাজের পশুর পিছনে খরচ করে দিলে, যার আগের মালিকই বলেছে এটা কোনো কাজ করে না। একটা প্রাণী দিয়ে আমাদের সংসারের কি উপকার হবে বলো তো?
নন্দিতা, লোকটা ওকে খুব নিষ্ঠুরভাবে মারছিল। বেচারা চোখে জল দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই আর সহ্য করতে পারিনি, ওকে কিনে এখানে নিয়ে এসেছি। তাহলে এখন কি করবে? ওকে নিয়ে বসে বসে গল্প করবে? রাগ করো না, সবকিছু জোর করে হয় না, কিছু জিনিস ভালোবাসা দিয়েও জয় করা যায়। কাল আমি ওকে আমার শুকনো জমিতে নিয়ে যাব। দেখি, একটু যত্ন আর ধৈর্য দিয়ে কাজ করালে হয়তো কিছু একটা ফল পাওয়া যাবে। এই কথা শুনে নন্দিতা আরও বিরক্ত হয়ে গেল। তার মনে হচ্ছিল শেষ পর্যন্ত আবার সেই অনুর্বর জমির কথাতেই ফিরে এলো রামু। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, এখন আর কিছু বলার নেই আমার। তবে একটা কথা মনে রেখো, ঘরে শুধু কাল পর্যন্ত খাবার আছে। পরের দিন সকালে রামু প্রাণীটিকে নিয়ে তার বন্ধা জমিতে পৌঁছাল। সে মাটির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আজ থেকে তোর নাম রাখলাম কালু। নামটা সুন্দর না? শোন কালু, তোকে কিনতে আমি ধার করা সব টাকা খরচ করেছি, তাই এবার তোকে আমাকে সাহায্য করতেই হবে। চল, আমরা দুজনে মিলে চেষ্টা করি। এরপর রামু কালুকে নিয়ে জমিতে লাঙল চালানোর চেষ্টা শুরু করল। রামু অনেক চেষ্টা করল, কিন্তু কালু একটুও নড়ল না। আরে কালু, কি হয়েছে তোর? এক জায়গায় দাঁড়িয়ে আছিস কেন? চল না ভাই, একটু এগিয়ে আয়। সারা দিন ধরে চেষ্টা করার পরও কোনো লাভ হল না। সন্ধ্যার দিকে ক্লান্ত আর হতাশ হয়ে রামু কালুকে নিয়ে বাড়ি ফিরে এলো। রামুর মুখের অবস্থা দেখেই নীলা বিরক্ত গলায় বলল, কি হলো? তোমার সেই মহামূল্যবান সঙ্গী কি পুরো জমি চাষ করে ফেলেছে নাকি? তোমাকে তো দেখেই মনে হচ্ছে সব শক্তি শেষ হয়ে গেছে। রামু কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। পরের দিনও সে কালুকে নিয়ে জমিতে গেল, কিন্তু আগের মতোই কালু নিজের জায়গা থেকে একটুও সরল না। সন্ধ্যায় রামু বাড়ি ফিরতেই নীলার চোখ ভিজে উঠল। সে কাঁপা গলায় বলল, ঘরে আর একটুও খাবার নেই। আজ সকাল থেকে আমি কিছু খাইনি। এখন বলো, আমরা কি করব? তোমার বড় ভাইয়ের কাছে গিয়ে সাহায্য চাইব, যে আমাদের ঠকিয়ে সবকিছু নিজের করে নিয়েছে? এই কথা শুনে রামুর চোখেও জল চলে এলো। সে চুপচাপ বাইরে উঠোনে গিয়ে কালুর পাশে বসে রইল। অনেকক্ষণ ধরে কান্না করতে করতে রাত গভীর হয়ে গেল। হঠাৎ কালু শান্ত গলায় বলল, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে রামু। আমি চাই তোমাকে সাহায্য করতে। এ কথা শুনে রামু ভয়ে আর বিস্ময়ে চমকে উঠল। হে ভগবান, তুমি তুমি মানুষের মতো কথা বলছো? কে তুমি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কিভাবে কথা বলছি সেটা নিয়ে ভাবো না, শুধু এটুকু বিশ্বাস করো, আমি তোমাদের সাহায্য করতে পারি। রামুর ভয় কিছুটা কমে গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে নন্দিতাকে ডেকে আনল এবং সব ঘটনা খুলে বলল। নন্দিতা অবাক হয়ে কালুর দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, একটা প্রাণী মানুষের মতো কথা বলছে। একে যেখানে থেকে এনেছ সেখানেই ফিরিয়ে দিয়ে এসো, এটা স্বাভাবিক কিছু নয়। না না, দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। আমার আগের মালিক খুব নিষ্ঠুর ছিল, সে আমাকে প্রায়ই মারধর করত। আবার সেখানে গেলে হয়তো আমি বাঁচব না। তাহলে বলো, তুমি কিভাবে আমাদের সাহায্য করতে পারবে? আমি এমন এক জায়গার কথা জানি যেখানে আশ্চর্য শক্তির বীজ পাওয়া যায়। যদি সেই বীজ তোমাদের শুকনো জমিতে বপন করো, তাহলে সেখানে আবার সবুজ ফসল জন্মাবে। ঠিক আছে, শেষবারের মতো বিশ্বাস করলাম। এরপর কালু দ্রুত বনের দিকে ছুটতে শুরু করল, আর রামু ও নন্দিতা তার পেছন পেছন দৌড়াতে লাগল। কিছু দূর যাওয়ার পর কালু একটি পুরনো ভাঙা স্থাপনার সামনে গিয়ে থামল। আমার সঙ্গে ভেতরে চলো। তোমরা যে বিশেষ বীজ খুঁজছ সেটা এই পুরনো জায়গার মধ্যেই লুকিয়ে আছে। এই কি আশ্চর্য!
আমি তো এতদিন শুধু মাঠে ফসল জন্মাতে দেখেছি, কিন্তু এমনভাবে বীজের স্তূপ আগে কখনো দেখিনি। সত্যিই অবিশ্বাস্য। দেখো, এই বীজগুলো যেন রঙিন আলো ছড়াচ্ছে। মনে হচ্ছে এগুলোর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এই বীজগুলোর মধ্যে থেকে কিছু সঙ্গে নিয়ে নাও, তারপর দেখবে এগুলো তোমাদের জীবনে কি পরিবর্তন আনে। ঠিক তখনই নন্দিতার চোখ পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা বিশাল এক গাছের দিকে। গাছটি যেন খাঁটি সোনায় তৈরি, আর তার ডালপালায় হীরের মতো ঝকঝকে ফল ঝুলছিল। এত সুন্দর আর অদ্ভুত গাছ আমি জীবনে দেখিনি। এই গাছের মধ্যেও গভীর রহস্য লুকিয়ে আছে, তবে সেই গল্প এখনই বলার সময় আসেনি। রামু যত্ন করে সব বীজ জমিতে বপন করল। চলো এখন বাড়ি ফিরে যাই, সকালে উঠেই আসল আশ্চর্য দেখতে পাবে। পরের দিন খুব সকালে রামু আর নন্দিতা মাঠে পৌঁছাল। সামনে যা দেখল তা দেখে দুজনেই হতবাক হয়ে গেল। সারা শুকনো জমি এখন সবুজ গাছে আর দুলতে থাকা ফসলে ভরে গেছে। চারদিকে যেন নতুন জীবনের ছোঁয়া। নন্দিতা, দেখো, আমাদের বন্ধা জমিটা সত্যিই সবুজে ভরে গেছে। এটা যেন স্বপ্নের মতো লাগছে। তাহলে কালু সত্যিই ঠিক বলেছিল। আমাকে ক্ষমা করে দাও। তুমি যখন ওকে বাড়িতে নিয়ে এসেছিলে তখন আমি তোমাকে অনেক কটু কথা শুনিয়েছিলাম। এসব নিয়ে আর ভাবতে হবে না। দেখো, সব ফসল তো পুরোপুরি পেকে গেছে। চলো, এগুলো কেটে বাজারে নিয়ে যাই। বিক্রি করতে পারলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। ঠিক সেই সময় সেখানে পৌঁছাল রামুর বড় ভাই কৈলাস। সামনে দুলতে থাকা সোনালি ফসল দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই কি করে সম্ভব হলো? এতদিন তো এই জমিতে কিছুই জন্মাতো না, আর আজ পুরো মাঠ ফসলে ভরে গেছে। এই গল্পটি এখানেই শেষ নয়। গল্পের নতুন অধ্যায় খুব শীঘ্রই আবার ফিরে আসবে। অপেক্ষায় থাকুন, সামনে আরও বড় চমক আসছে।